স্বতঃস্ফূর্তভাবেই তুলে নেয়। বাচ্চাকে খাওয়ানো, কাপড় চোপড় পরানো, পায়খানা প্রস্রাব পরিষ্কার করা থেকে সব কিছু তারা নিজের হাতে তুলে নেয়। আসলে বাচ্চাটা যখন কোনো মা বাবা নাই, এখানে কোনো অভিভাবক নাই, বাচ্চাটা যখন খুব ইমার্জেন্সি ব্লাড দেওয়ার প্রয়োজন পড়লো, আমি দেখলাম আমার গ্রুপের সাথে বাচ্চার রক্তের গ্রুপটা মিলে গেল, তখন আমি স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাটাকে রক্ত দিতে রাজি হলাম এবং রক্ত দিলাম। আমার সাথে সাথে আরও একজন রোগী এবং পুলিশ সাব ইন্সপেক্টর আকবর সাদনা, নুরুল ইসলাম সাহেবও রক্ত দিয়েছে বাচ্চাটাকে। আমার রক্তের গ্রুপের সাথে যেহেতু ম্যাচিং, আমারও রক্তের গ্রুপ পজিটিভ, সুতরাং আমি তৎক্ষণাৎ কাউকে না জানিয়ে শুধুমাত্র আমার অফিসার ইনচার্জ মহোদয় জানাইছি এবং উনি বলছে ঠিক আছে তুমি দ্রুত রক্ত দাও। আমি বাচ্চাটাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানটা চিন্তা করি নাই। প্রথমত সে মানুষ, তাকে বাঁচাতে হবে। বাচ্চাটা আসার পর থেকেই সবার একটা কিউরিয়াসিটি যে কীভাবে আসলো, কীরকমভাবে এইরকম একটা ঘটনা ঘটলো, একটা এরকম নবজাতক নিষ্পাপ একটা শিশুকে এভাবে একটা আস্তাকুড়ের মধ্যে খুঁজে পাওয়া গেল। সবারই একটা কিউরিয়াসিটি ছিল, সবাই দেখছিল। সাথে সাথে আমাদের এখানে সিস্টার হতে, আয়া হতে শুরু করে ডাক্তার হতে সবাই সেবা শুশ্রূষা করা, লালন পালন করা সবাই সমানভাবে করেছিলেন। এবং আমাদের মধ্যে লাস্ট 1 মাস 13 দিন ছিল বাচ্চা। এমন একটা অবস্থা হয়েছিল, প্রথমে এসে আমরা আগে ওকে দেখতাম, ওকে দেখে মানে আমাদের অন্য কাজগুলো শুরু করতাম, ও কেমন আছে, ওর খোঁজখবর নেওয়া, সবারই এটা একটা নৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে গেছিলো আর কি। তো অজানা বাচ্চা সেই হিসাবে ওর একটা নাম প্রয়োজন ছিল। তো আমরা সবাই মিলে, যেহেতু সে 21-এর প্রথম প্রহরে আমাদের হাসপাতালে আসে, তো তার একটা নাম ঠিক করি 21-এ। মানে 21 তো আমাদের চেতনার সাথেই এমনভাবে জড়িত। আর ও যেহেতু অজানা বাচ্চা, ছোট, একদম ফেলে দেওয়া, কুড়িয়ে পাওয়া বাচ্চা, ওর প্রতি আমাদের এমনিতেই একটা আলাদা আন্তরিকতা, একটা ভালোবাসা ছিল। তো সেই থেকেই নামটা দেয়া। শুধু চিকিৎসা না, চিকিৎসার সাথে সাথে অনেক মানবতা রক্ষা করার জন্য মা হিসাবে সব নার্সরা এবং ডাক্তাররা এক যে পিতৃতুল্য কাজ এবং ধর্মীয় অনুভূতি নিয়ে যে কাজ করছেন, এই কাজের প্রতিফলন হচ্ছে 21কে 1 মাস 13 দিন সেবা করে যার ওজন ছিল 2100 গ্রাম, এখানে সেবা করে তার ওজন 2800 গ্রাম হয়েছে। কিন্তু এটা একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ বাড়িতে থাকলেও এতটুকু ওয়েট গেইন জেনারেলি কম করে। তাকে যে আমরা একটা হাসপাতালের পরিবেশের মধ্যে বড় করে তাকে ভালো করে মানে একটা মার কাছে তুলে দিতে পারছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। ওকে দিতে পারাটা আমাদের জন্য অনেক স্বস্তিকর এবং অনেক সুখের, কিন্তু চলে ওকে ছেড়ে দিতে হয়েছে, এটা অনেক কষ্টের। আমরা এখন ওকে খুব মিস করি এবং আমরা যথারীতি ওর সাথে, ওর মা বাবার সাথে ফোনে তদারকি করে খবরাখবর নেওয়ার চেষ্টা করি, কেমন আছে, কি করতেছে। কারণ আমাদের কাছে এটা 1 মাস 13 দিন ছিল, জীবনের শুরু তো প্রথম আমাদের কাছেই ছিল সে। 21কে আমি দুইভাবে দেখি। অত্যন্ত হতভাগা যে মা বাবাকে হারিয়েছে, আর 21 অত্যন্ত ভাগ্যবান যে সে অনেক মা বাবা পেয়েছে। পেপার, পত্রিকা, টেলিভিশনে প্রচার হওয়ার পরে অনেক দম্পতি আমার কাছেও এসেছিল যে 21কে আমাদেরকে দেওয়া হোক লালন পালন করার জন্য। তো শেষ পর্যন্ত বিষয়টা কোর্ট পর্যন্ত যায় এবং আমার যতদূর মনে পড়ে 12 জন দম্পতির শুনানি নেওয়া হয়েছে এবং ওখানকার যে বিজ্ঞ জাজ, উনি অত্যন্ত ধৈর্য সহকারে এতগুলো দম্পতির শুনানি গ্রহণ করেছেন এবং তাদের আর্থিক সক্ষমতা, তাদের শিক্ষা দীক্ষার স্তর এবং তাদের সামাজিক সুনাম, এই সব কিছু বিবেচনা করে অবশেষে একটা ডাক্তার দম্পতিকে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন এবং শর্ত ছিল যে এই 21-এর জন্য 10 লক্ষ টাকার একটা শিক্ষা বিমা তৈরি করতে হবে। তো 10 লক্ষ টাকার শিক্ষা বিমা তৈরি করার পর এবং কোর্ট এতটাই সিরিয়াস ছিল যে কোর্ট আদেশ দেন যে এই হস্তান্তরটা কোর্টেই হবে। তো কোর্টের আদেশে আমরা আমাদের একজন ডাক্তার, একজন নার্স, আমাদের অ্যাম্বুলেন্স সহ আমরা কোর্টে পাঠালাম। কোর্টের যে হাকিম, উনি স্বয়ং এই ডাক্তার দম্পতির কাছে 21কে হস্তান্তর করেছে। তার প্রতি মানুষের টান ছিল শুধু একটাই কারণ, যে সে একটা মানব সন্তান। এই টানের কারণেই কিন্তু ধর্ম, বর্ণ, সকল বিশ্বাসের ঊর্ধ্বে উঠে
একটা মানব সন্তানের প্রতি ভালোবাসার টান সৃষ্টি হয়েছে। ডেফিনেটলি নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে এটা একটা অনুকরণীয় একটা ঘটনা ঘটে থাকবে। আগে এই দম্পতির সময় কাটত না। কখনো চুপচাপ গ্রিল ধরে দূরে তাকিয়ে থাকতেন, দেখতেন প্রকৃতি, তারপরও সময় কাটে না। টিভি দেখা, পত্রিকা পড়া, চ্যানেলের পর চ্যানেল চেঞ্জ করা, কোনো কিছুতেই সময় কাটত না। সেই নিঃসঙ্গ সময়গুলো, নিঃসঙ্গ মুহূর্তগুলোকে তারা বিদায় জানিয়েছেন। একটি শিশুর হাসি, একটু শিশুর জন্য কর্মব্যস্ত জীবনকে তারা প্রতিটি পলে উপলব্ধি করছেন, উপভোগ করছেন। তারা যে এখন বাবা মা, আর বাবা মার কি বিশ্রাম নেবার সময় থাকে? তাই 21-কে নিয়ে তাদের সুখী সুন্দর নিজস্ব একটি ভুবন গড়ে উঠেছে, যে ভুবনে আছে আনন্দ, হাসি, গান, আর একেবারেই নেই অবসর। আমি লিউইজম করতাম, আমার হাজব্যান্ডও লিউইজম করতো। লায়নিজমের একটা অঙ্গ সংগঠন এটা লিউইজম, যেটা আমি ক্লাস 9-এ থাকতে অংশগ্রহণ করি ওখানে। আর আমার হাজব্যান্ডও চিটাগং মেডিকেল কলেজে স্টুডেন্ট থাকা অবস্থায় এখানে জয়েন করেন। তো ওখানেই আমার হাজব্যান্ডের সাথে কাজ করতে গিয়ে উনি আমাকে পছন্দ করেন। একটা পর্যায়ে গিয়ে পারিবারিকভাবে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রথমে তো আমরা দুজনেই ব্যস্ততা ছিল পড়াশোনা নিয়ে, যে কারণে বাচ্চার ব্যাপারটা খুব একটা বেশি ফিল করিনি, কিংবা আমাদের প্ল্যানিং ছিল যে আরও একটু পরে হোক। একটা পর্যায়ে গিয়ে যখন আমার হাজব্যান্ড খুব ব্যস্ত হয়ে গেছেন, আমি পুরোপুরি হাউসওয়াইফ হয়ে গেলাম, তখন থেকে একটু একটু করে ফিল করা শুরু করি যে বাচ্চার অভাবটা। ব্যস্ততার মধ্যেও মনে পড়তো, বিশেষ করে যখন ধরেন রাত্রিবেলা কিংবা কারো বেবি দেখছি, কিংবা কোনো বেবির জন্মদিন হচ্ছে, তখন আস্তে আস্তে করে ফিল করতে অনুভব করলাম যে আমাদের জীবনটা একটু ব্যতিক্রম। আমরা অন্যদের মতো কোনো বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারতেছি না, কারো জন্মদিন করতে পারতেছি না, কোনো কাপড় চোপড় কিনতে গেলে বেবির কাপড় দেখলে খারাপ লাগতো। তো এগুলো একটু করার চেষ্টা করতাম, আমার ননদের বাচ্চাদেরকে নিয়ে, আমার বোনের বাচ্চাদেরকে নিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করতাম। তো ওর সময়টা কেটে যেত, যেহেতু খুব ব্যস্ত, চিকিৎসক, ওর চাকরি আছে, চেম্বার আছে, প্লাস ওর লাইনিজম করে, কয়েকটা সংগঠনের সাথে জড়িত, ওর সময়টা কেটে যেত। তো আমারটা একটু কাটতে বেশ কষ্ট হতো আর কি। চেষ্টা করেছি, ওপরওয়ালা দেননি। এটা একসময় মনে হতো দুর্ভাগ্য, তবে এই মুহূর্তে আর মনে হচ্ছে না। আমি কিছুদিন চাকরি করেছিলাম একটা এনজিও সংস্থা, প্রায় বছর 1.5-এর মতো। এরপরে চাকরি ছেড়ে দিয়েছিলাম আসলে বেবির আশায়, যে একটা বেবি হবে, তাকে আমি আমার মতো করে লালন পালন করব, তাকে বেশি সময় দিব, এই কারণেই চাকরিটা ছেড়ে দেওয়া। সন্তান না থাকা এবং থাকা দুটোই আসলে অনুভবের বিষয়টা। এটা আসলে পুরোপুরি ভাষায় বুঝে দেওয়া যায় না। এটা এক একটা মুহূর্তে আপনাকে এক একভাবে করে আক্রান্ত করবে, এক এক সময় এক এক রকমভাবে আপনাকে কষ্ট দিবে। কখনো হয়তো দেখা গেছে কারো খুব ক্লোজ কারো বাচ্চা নিয়ে আমি খেলছি, খুব আনন্দে আছি, খুব ভালো লাগছে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমার একটা বেবি যদি থাকতো এরকম, তাহলে তাকে নিয়ে আমি এভাবে করে সময় কাটাতে পারতাম। এটা আসলে ঠিক ভাষা দিয়ে বোঝানো যায় না। পরিত্যক্ত শিশু 21-এর মা হয়তো হারিয়ে গেছেন, কিন্তু তারপরও আমরা বলি ওর মা হারায়নি। আজ যিনি ভালোবাসা দিয়ে ওকে মানুষ করবার জন্য ওর পাশে দাঁড়িয়েছেন, তিনি হয়তো গর্ভে ধারণ করেননি, কিন্তু মনে ধারণ করেছেন, ভালোবাসায় ধারণ করেছেন। তিনি কি আসল মার চেয়ে কোনো অংশে কম? আজ যে পিতা শক্ত করে সমস্ত জীবন শিশু 21-কে দেখবার জন্য শক্তভাবে তার হাত ধরেছেন, তার ভবিষ্যৎ গড়ে দেবার জন্য, তিনি হয়তো বায়োলজিক্যাল ফাদার বলতে আমরা যা বুঝি তা নন, কিন্তু তিনি তো পিতাই, বরং পিতার চেয়ে বড় কিছু। যারা গর্ভে ধারণ না করেও, যারা বাবা না হয়েও, যারা মা না হয়েও ভালোবাসা দিয়ে মা হন, বাবা হন, তাদের গুরুত্ব, তাদের ভালোবাসাকে ছোট করে দেখবার কোনো অবকাশ নেই। শিশু 21-এ তুমি কিন্তু আসলে বাবা মাকেই পেয়েছো।
সব কিছুর স্টেপ থাকে লাইফের। বিবাহিত জীবনে ফার্স্ট একটা স্টেপ হচ্ছে শ্বশুরবাড়িতে সবার সাথে অ্যাডজাস্ট করে একটা সুন্দর সময় কাটানো। এরপরের স্টেপ হচ্ছে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাকে আমি লালন পালন করব, তাকে নিয়ে সময় কাটাবো, একটা সময় তাকে স্কুলে নিয়ে যাব, তার জন্মদিন পালন করব, তাকে নিয়ে ঘুরতে বেরোবো, একটা সময় সে বড় হবে, সে এমন কিছু হবে আমি আশা করব, সে অনেক কিছু হবে, তাকে এটা বানাবো সেটা বানাবো। আমরা আসলে চেষ্টা করেছি, এই চেষ্টার একটা জায়গায় গিয়ে বুঝতে পারলাম যে আর হবে না, এই ব্যাপারগুলো আমরা আর পাবো না, এই ফিলিংসগুলো আমাদের আর বাস্তব হবে না। তখন থেকে জীবনটা অন্যরকম হয়ে গেছিলো, একেবারে কীরকম বলবো, বোরিং। তখন আমি আমার বাবা মাকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করলাম, ভুলে থাকার চেষ্টা করলাম, এইভাবে করেই দিনগুলো পার হচ্ছিল। কেউ যখন বলে যে তোমার বাচ্চা কয়টা, তখন বলে যে না আমার কোনো বাচ্চা নেই। এটা বলতে গেলে অনেক বেশি কষ্ট হয়। সৃষ্টিকর্তা তো এর উপর সৃষ্টি করেই দিয়েছেন মেয়েদেরকে এভাবে যে সে মা হবে, মা ডাকটা শুনবে। এর চেয়ে বড় বিষয় একটা মেয়ের জন্য আর কিছুই থাকতে পারে না। সে বউ হচ্ছে, ছেলের বউ হচ্ছে, মামি হচ্ছে, খালা হচ্ছে, সবগুলোই হচ্ছে, বাট মা ডাকটা একটু ডিফারেন্ট। সন্তান পাওয়ার জন্য আমাদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল, কিন্তু যেহেতু আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ জীব, সমাজের বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়তো আমরা সেটা প্রকাশ করতে পারিনি, কিন্তু আমাদের মনে একটা তীব্র যন্ত্রণা ছিল। এই সন্তান লাভের জন্য আমরা সবসময় উদ্গ্রীব ছিলাম। না, আমার হাজব্যান্ড কখনো আমাকে দোষারোপ করেননি, এটা উনি কখনোই বলেননি আমাকে যে তোমার বাচ্চা হচ্ছে না। আর এই যে আমাদের বাচ্চা ছিল না এটা নিয়ে কোনো আশ্বাসও সে আমাকে কখনো দেখায়নি, বরঞ্চ আমি তাকে সবচেয়ে ডিস্টার্ব করতাম বেশি যে আমাদের বাচ্চা নেই, কী করা যায়, কিংবা বাচ্চার জন্য এটা করব, এটা চেষ্টা করব, ওটা করব। ও কখনো আমাকে ফোর্সও করেনি, প্লাস কখনো এটাও বলেনি যে তুমি চলো আমরা আরও একবার চেষ্টা করি, এটাও সে আমাকে কখনো বলতো না। অনেক সময় আমি ওর উপর অভিমান করতাম যে তুমি কি চাচ্ছ না যে বাচ্চা হোক, তুমি চেষ্টা করো না কেন, কিংবা আমার উপরে কোনো প্রেশার কিংবা আমাকে নিয়ে কোনো ইয়ে করো না কেন। ও বলে কি না আমরা করলে যে বেবি হয়ে যাবে তা তো না, এটা উপরওয়ালার বিষয়।